আজকে আমরা সরল সুদ কষা কোষে দেখি 2 পেজ নাম্বার 47-এ 15 দাগের অঙ্ক থেকে করাবো। ঠিক আছে, তাহলে 15 দাগের অঙ্কে আমাদের কি বলেছে যে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। তাহলে এই জায়গাটা ভালো করে দেখবে, 15,000 টাকা সে ধার করেছে, 5 বছর পরে সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। তাহলে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে সুদের হার নির্ণয় করতে বলেছে। তাহলে আমাকে কি কি বলে দিয়েছে, যে 15,000 টাকা ধার করেছে, তার মানে যেটা ধার করেছে সেটা আমার কি আসল। তাহলে আসল হচ্ছে আমার কত, পি সমান সমান 15,123 এত টাকা। ঠিক আছে, 5 বছর পর সময়, তাহলে সময় আমাকে টি বলে দিয়েছে কত, 5 বছর। 5 বছর পর তাকে শোধ করতে হবে কত, 22,125 টাকা। তাহলে এই যে 15,000 টাকা ধার নিয়ে 22,125 টাকা, তার মানে দেখো যে 15,000 টাকার থেকে 22,125 অনেক বেশি। তার মানে কি, 22,125 টাকা মানে ওর মধ্যে আমার কি জড়িয়ে রয়েছে, তার মানে ওর মধ্যে আমার অ্যামাউন্ট জড়িয়ে রয়েছে, মানে সুদ আসল ঢুকে রয়েছে, তাই তো। তার মানে ওটা সুদ আসল বোঝাচ্ছে। তাহলে সুদ আসলটা কত হচ্ছে আমার, সুদ আসল হচ্ছে আমার কত, সুদ আসল হচ্ছে 22,125, 22,125 টাকা আমার সুদ আসল। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে বলেছে, সুদের হার নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে সুদের হার এটা কত, আর আমাকে আর বের করতে বলেছে। তাহলে আমার অঙ্কটার মধ্যে আমরা সুদ আসল আর আসল এই দুটোর মধ্যে খুব ভালো করে যদি লক্ষ্য করো, তার মানে সুদ আসলের মধ্যে আসলটা ঢুকে রয়েছে। তাহলে আমি সুদ আসল থেকে কি করব, আসলটা মাইনাস করে দেবো। তাহলে সুদ আসল থেকে যদি আমি আসলটা মাইনাস করে দিই, তাহলে আমরা সুদ পাই। তাহলে সুদ ইকুয়াল টু আমি কি, সুদ আসল হচ্ছে 22,125 মাইনাস 15,000, মাইনাস করে দিলাম এত টাকা। ঠিক আছে, তাহলে 125 15 সাথে 22 এত টাকা, 7,125 টাকা। তাহলে আমার সুদ বেরিয়ে গেল। তাহলে আমাকে সুদের হার বের করতে বলেছে। তাহলে আমরা জানি I ইকুয়ালস টু PRT বাই 100। তাহলে সুদ আমার কত, 7,125 টাকা। পি কত, পি আসল মানে কত, 15,000। আর কত জানি না, টি কত, টি হচ্ছে আমার 5 বছর বাই 100, কেটে গেল। তাহলে 7,125 বাই 150 ইন্টু 5 ইকুয়াল টু আর হলো। তাহলে আমরা এবার কাটাকুটি করি। 7125 কে 5 দিয়ে, 7125 কে 5 দিয়ে কাটাকুটি করি। 5 14 70, 1 2 5 দুগুণে 10, 2 5 5 5 25, 1425 টাকা। ঠিক আছে, তাহলে 1425 টাকা। তাহলে আর ইকুয়াল টু 1425 বাই 150 হলো। এবার আমরা আবার এটাকে 5 দিয়ে কাটাকুটি করতে পারি। 1425 কে 5 দিয়ে কাটাকুটি করি। 5 দুগুণে 10, 4 2 5 8 40, 2 5 5 5 25, কত হচ্ছে আমার 285। তাহলে এটা হচ্ছে 285, 225, এটা কত 30। আবার 5 দিয়ে এটা কাটলে 6, 5 দিয়ে এটা কাটলে 5, 5 25, 5 7 35 হলো। তাহলে আবার এটাকে 3 দিয়ে কাটলে 2, 3 19 57। তার মানে আর আমার কত দাঁড়াচ্ছে, 19/2। 19/2 কে আমরা যদি কাটি, 9 দুগুণে 18, 1। তার মানে আর ইকুয়াল টু 9 পূর্ণ 1 2% হলো। তাহলে আমাকে বের করতে বলেছে যে সুদের হার কত। তাহলে আমরা সুদের হার কত, অ্যানসার আমরা কি লিখতে পারি, অ্যানসার আমরা লিখতে পারি যে তোমাদের বলেছে যে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। তাহলে অতএব ব্যাংকের বার্ষিক শতকরা সরল
সুদের হার 9.12%। ওকে, তাহলে পারা যাবে অঙ্কটা, একদম ইজি অঙ্ক, কিচ্ছু নেই। কি কি ইনফরমেশন দিয়েছে সেটা ভালো করে আমাদের দেখতে হবে, সেই ইনফরমেশন দেবে যেগুলো সেগুলোকে ভালো করে লক্ষ্য করে তারপর আমি অঙ্কগুলো করব। তাহলে আমরা পারবো এই অঙ্কটা করতে, ভালো করে টুকে নাও অঙ্কটা। আসো এবার 16 নম্বর অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক, আমাদের ভালো করে করতে হবে, ঠিক আছে। 16 নম্বর অঙ্কটা আমাদের কিন্তু আসে, এই ধরনের অঙ্কগুলো, এইরকম টাইপের অঙ্ক আমাদের কিন্তু পরীক্ষায় দেবে, ঠিক আছে। তাহলে কি বলেছে 16 নম্বর অঙ্কটায়? বলেছে যে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময়, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন, ভালো কথা। ওই টাকার কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখে। প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। একটু অঙ্কের টাইপটা অন্যরকম। তাহলে কি বলেছে? প্রথমে সে 1 লক্ষ টাকা পেলেন, ঠিক আছে। অবসর নেওয়ার সময় আসলাম চাচা 1 লক্ষ টাকা পেলেন, পাওয়ার পর ওই টাকার কিছুটা ব্যাংকে রেখেছে, বাদ বাকিটা পোস্ট অফিসে। তাহলে আমি কথার কথা বলি যে আমি অবসর গ্রহণের সময় 100 টাকা পেলাম, ভালো কথা। তাহলে 100 টাকার মধ্যে কিছুটা আমি ব্যাংকে রাখলাম, কিছুটা পোস্ট অফিসে। আমাকে এখানে বলেছে ব্যাংক এবং পোস্ট অফিসে কত টাকা রেখেছে আমাকে বলেনি, আমাকে বলেছে ব্যাংকে কিছু টাকা রেখেছে, পোস্ট অফিসে কিছু টাকা রেখেছে। তাহলে আমি যদি ধরো আমি যে 100 টাকা বললাম যে আমি অবসর গ্রহণের সময় 100 টাকা পেয়েছি, তাহলে আমি যদি 20 টাকা ব্যাংকে রাখি, তার মানে আমি পোস্ট অফিসে কত রেখেছি? 100 - 20 মানে 80 টাকা, তাই তো? এইরকমভাবে হিসাবটা আসে যে আমি 20 টাকা ব্যাংকে রেখেছি, তাহলে 100 টাকার মধ্যে 20 টাকা যদি ব্যাংকে রাখি, তাহলে বাদ বাকি কত টাকা? 80 টাকা আমি পোস্ট অফিসে। ঠিক এখানেও তেমনি, আমি যেহেতু ব্যাংকের টাকা কত রেখেছি জানি না, তাহলে পোস্ট অফিসের কত রেখেছি জানি না, এক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে। কীরকমভাবে ধরবো? ঠিক আছে, তাহলে আমি একদিকে করি ব্যাংক আর আরেকদিকে করি পোস্ট অফিস। একদিকে ব্যাংক লিখলাম, আরেকদিকে পোস্ট অফিস লিখলাম, ঠিক আছে। তাহলে আমি ধরে নিই, ধরি আচ্ছা এটাকে এরকম ভাবে করো, ধরি ব্যাংকে রাখেন, ধরি আসলাম চাচা ব্যাংকে রাখেন, ব্যাংকে রাখেন X টাকা, ঠিক আছে। 1 লাখ টাকার মধ্যে X টাকা তিনি কোথায় রাখছেন? ব্যাংকে। আর আসলাম চাচা পোস্ট অফিসে রাখেন কত? 1 লাখ টাকা, তাই তো। 1 লাখ টাকা মাইনাস X, এই টাকাটা তিনি কোথায় রাখেন? পোস্ট অফিসে। তাহলে ব্যাংকে রাখেন হচ্ছে X টাকা, আর পোস্ট অফিসে রাখেন কত? যে টাকাটা ব্যাংকে রেখেছেন মোট টাকা থেকে সেই টাকাটা মাইনাস করে দিচ্ছি। তাহলে যে টাকাটা থাকবে সেটা কোথায় রেখেছেন? পোস্ট অফিসে রেখেছি। এবার দুটো পার্টে চলে আসো, একদিকে ব্যাংক আরেকদিকে পোস্ট অফিস। ওকে, আচ্ছা ব্যাংকে X টাকা রাখেন, তার মানে আসলটা আমার কত? ব্যাংকের ক্ষেত্রে আসল হচ্ছে X টাকা। পোস্ট অফিস, পোস্ট অফিসের আসল কত? এত টাকা হলো। এবার বলেছে সে যদি ব্যাংক এবং পোস্ট অফিসের সুদের হার 5% আর 6%, তাহলে সুদের হার 5%, সুদের হার 6% হলো। আচ্ছা এবার বলেছে ব্যাংকে এবং পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ 5,400 টাকা পান। প্রতি বছর এখান থেকে আর এখান থেকে ব্যাংক এবং পোস্ট অফিস মিলিয়ে সুদ বাবদ কত পাচ্ছে? 5,400 টাকা প্রত্যেক বছর, ভালো কথা।
তাহলে বলেছে যে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন। তাহলে সময়টা আমার কি বলছে, সময়টা 1 বছর, এখানে সময়টা কি বলছে 1 বছর। ঠিক আছে, সময়টা 1 বছর, কেননা প্রতি বছর বলেছে তিনি ব্যাংক এবং পোস্ট অফিসে 5% এবং 6% হারে সুদ পায়। তাহলে ভালো কথা, তাহলে এখান থেকে আমরা সুদ বের করি আর এখান থেকে আমরা সুদ বের করি। তাহলে আমরা জানি I equals to PRT by 100। তাহলে I equals to P, P মানে কত x, R মানে কত 5, T মানে 1 by 100 হলো। তাহলে 5 20 100, তার মানে x by 20 এত টাকা। এটা হচ্ছে আমি ব্যাংক থেকে সুদ হিসেবে পাই, হলো। আচ্ছা, পোস্ট অফিসে সুদ হিসেবে কত পাই? আমরা জানি I equals to PRT by 100। P মানে কত? R মানে কত? T মানে কত? এটা তাহলে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50। তাহলে I equals to কত? 3 দিয়ে এটা গুণ করলে -3x by 50 এত টাকা। এটা সুদ পেয়ে গেলাম। তাহলে ব্যাংকের সুদ হচ্ছে এত টাকা, পোস্ট অফিসের সুদ হচ্ছে এত টাকা, দুটো সুদ পেয়ে গেলাম। তাহলে এখন বলেছে ব্যাংক এবং পোস্ট অফিস এই দুটো সুদ মিলে সে কত টাকা পাচ্ছে? 5400 টাকা। দেখো বইটা তোমরা লক্ষ্য করো যে এই দুটো সুদ বাবদ সে বছরে 5400 টাকা পাচ্ছে। তার মানে কি এইটা সুদ আর এই যে সুদ, এই সুদের যোগফলটা কত? 5400 টাকা। তাহলে প্রশ্ন অনুসারে আমরা একটু মুছে দিই ওপরটা, ঠিক আছে? আশা করি তোমরা তুলে নিতে পেরেছো অঙ্কটা, ঠিক আছে? একটু তুলে নাও। এবার আমরা লিখব প্রশ্ন অনুসারে প্রশ্নানুসারে x by 20 plus 3x by 50 ইকুয়াল টু কত বলেছে? 5400 টাকা, 5400। এবার আমরা এটাকে সলভ করলে এখান থেকে আমাদের x এর ভ্যালু বেরোবে। x এর ভ্যালু বেরোনো মানে ব্যাংকে কত টাকা রেখেছে সেটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে আমরা বের করি। তাহলে এটাকে সলভ করি আমরা, খুব ভালো অঙ্ক। তাহলে এটা লসাগু করলে কত হয়? 50 আর 20 লসাগু করলে 50 আর 20 লসাগু করলে কত হয়? 5 10 এ 50, 5 10 দুগুণে 20, 5 দুগুণে 10, 10 10 কে 100, 5 20 100, 5x, 50 দুগুণে 2 দিয়ে গুণ হচ্ছে, এবং 3 দুগুণে 6 মাইনাস 6x ইকুয়াল টু 5400। ওকে, তাহলে 6 লাখ, এটা থেকে এটা, এই দুটো সদৃশ্য পদ x ইকুয়াল টু এটা এদিকে গুণ হলে কত হয়? হলো। তাহলে আমরা 6 লাখ থেকে 54 ইকুয়াল টু x, তাহলে এদিকে কত? 4টে 4টে, 1 2 3 4, 54 আর 6 60। তার মানে x ইকুয়াল টু কত? 60,000, 60,000 টাকা। x ইকুয়াল টু 60,000। তার মানে ব্যাংকে সে কত রাখে? তাহলে অতএব ব্যাংকে রাখেন 60,000 টাকা, আর পোস্ট অফিসে রাখেন কত রাখেন? 1 লাখ থেকে আমরা কি করব? এই ব্যাংকের টাকাটা 60,000 মাইনাস করে দেবো। তার মানে কত দাঁড়াচ্ছে? 40,000, 40,000 টাকা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ব্যাংকে কত টাকা রাখেন? এত টাকা। আর পোস্ট অফিসে কত টাকা রাখেন? এত টাকা। তাহলে ব্যাংকে রাখেন হচ্ছে 60,000,
পোস্ট অফিসে রাখেন কত 40,000। এই হচ্ছে আমাদের অঙ্কটা, ঠিক আছে। যেহেতু আমার একসাথে অঙ্কটা ধরেনি, তাই জন্য আমি একটু মুছে দিয়ে করলাম। আগের পোর্শনটা তোমরা তুলতে পেরেছো আশা করি, এবার এই পোর্শনটাও তোমরা তুলে নাও। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একই টাইপের অঙ্ক আমি আরেকটা করাবো, একই ধরনের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। ভালো করে অঙ্কটা প্র্যাকটিস করবে। যদি কোনো অসুবিধা হয় এই অঙ্কটায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের অঙ্কটা আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, এবার আসো 17 নম্বর অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট। 17 নম্বর অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 16, 17 খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো বারবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে কিন্তু পারবে না। তোমাদের নাম্বার ঘুরিয়েও দিতে পারে, এই সেম নাম্বার দেবে এরকম কোনো মানে নেই, তোমাদের কিন্তু নাম্বার ঘুরিয়েও দিতে পারে। আচ্ছা, এবার আসো রেখা দিদি তার সঞ্চিত অর্থে 17 নম্বর অঙ্কটা। রেখা দিদি তার সঞ্চিত অর্থে 10,000 টাকা দুটো আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দেবেন। ভালো কথা। 10,000 টাকা কি করেছে, সঞ্চিত অর্থে 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিয়েছে। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6%, অন্য ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি সুদ বাবদ 1280 টাকা পান। তাহলে কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন? একদম সেম অঙ্ক, 16 অঙ্কের মতো একদম সেম। ওখানে 1,00,000 টাকা ছিল, এখানে 10,000 টাকা। তাহলে আমরা একই রকমভাবে অঙ্ক করব, একই রকমভাবে সমস্ত কিছুই হবে, শুধু সংখ্যা আর স্টেটমেন্টটা আমার আলাদা হবে। তাহলে রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন, ঠিক আছে। তাহলে মনে করি বা ধরি, যাই লেখো, মনে করি রেখা দিদি প্রথম ব্যাংকে রাখেন x টাকা, আর রেখা দিদি দ্বিতীয় ব্যাংকে রাখেন তার যে সঞ্চিত অর্থ, সঞ্চিত অর্থ কত 10,000, তাই তো, মাইনাস এক্স এই টাকা। কেন? যে টাকাটা ব্যাংকে রেখেছে সেই টাকাটা সঞ্চিত অর্থ থেকে মাইনাস হবে। যেহেতু আমরা ব্যাংকে টাকা রাখার অ্যামাউন্টটা জানি না, এক্স ধরেছি, তাই জন্য 10,000 মাইনাস এক্স। তাহলে আমরা এবার দুটো পার্ট করে নিই, এটা হচ্ছে প্রথম ব্যাংক আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যাংক। ওকে, প্রথম ব্যাংক এবং দ্বিতীয় ব্যাংক। প্রথম ব্যাংকে তাহলে আসল আমার কত, আমরা আসল x টাকা ধরেছি। দ্বিতীয় ব্যাংকে আসল কত, আচ্ছা সময়, সময় কি বলেছে 2 বছর। সময় কত বলেছে 2 বছর। আচ্ছা, সুদের হার কি বলেছে, প্রথম ব্যাংকে 7%, ব্যাংকে আরেকটা ব্যাংকে 6%, প্রথম ব্যাংকে 6%, তাহলে সুদের হার 6%, এখানে সুদের হার 7%। ওকে, তাহলে যেহেতু তিনি সুদ বাবদ 2 বছর পরে 1280 টাকা পান, সুদ বাবদ 1280 টাকা পান মানে এখান থেকে যে সুদ বেরোচ্ছে, এখান থেকে যে সুদ বেরোচ্ছে, দুটো সুদ মিলিয়ে সে পাচ্ছে কত 1280 টাকা। তাহলে আমি প্রথম ব্যাংকের সুদ বার করব, দ্বিতীয় ব্যাংকের সুদ বার করব, ঠিক আছে। তাহলে আমরা জানি I equals to PRT by 100। তাহলে I মানে আমরা জানি না, P মানে কত x, R মানে কত 6, 2 by 100, 3 দুগুণে 6, 50 দুগুণে 100, 25 দুগুণে 50, তাহলে 3x by 25। আমরা জানি I equals to PRT by 100। P কত 10,000, R কত 7, 2 by 100।
হচ্ছে আমার আয় 1 টাকা। হলো? তাহলে প্রথম ব্যাংকের আয় পেলাম, দ্বিতীয় ব্যাংকের আয় পেলাম, অর্থাৎ সুদ পেলাম। প্রথম ব্যাংকে সুদ পেলাম, দ্বিতীয় ব্যাংকে সুদ পেলাম। এবার আমাকে কি বলেছে, যেহেতু দুটো সুদের যোগফল হচ্ছে কত, 1280 টাকা। তাহলে দুটো সুদের যোগফল যেহেতু 1280 টাকা, তাহলে আমরা একটু ওপর দিকটা মুছে নিই, কারণ আমার জায়গা নেই। তোমরা এই পোর্শনটা টুকে নাও। যেহেতু দুটো সুদের পরিমাণ 1280 টাকা, তাহলে আমার এই সুদ প্লাস এই সুদের যোগফল কত লিখবো, 1280 টাকা। প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি একদম সেম আগের অঙ্কটার মতো। ঠিক আছে, তাহলে কি লিখবো আমরা প্রশ্নানুসারে কি লিখবো, প্রশ্নানুসারে 3x/25 প্লাস 70,000 মাইনাস 7x/50 ইকুয়াল টু কত, 1280 টাকা। হলো? দুটো সুদের পরিমাণ 1280 টাকা। তাহলে এবার আমরা সলভ করি। তাহলে কিভাবে সলভ করি, 25 দুগুণে 50 লসাগু হচ্ছে, 25 দুগুণে 50 6x, 70,000 50 মানে 7x ইকুয়াল টু 1280 টাকা। ঠিক আছে, তাহলে 70,000 মাইনাস এক্স 1280 ইন্টু 50 হলো। তাহলে এবার আমরা এটাকে ইয়ে করি, গুণ করি। 0 5 8 40 0 হাতে 4, 5 12 60 আর 4 64 0, তার মানে আরো একটা শূন্য বসলো। ওকে, দুটো শূন্য বসে গেল। 5 8 40 0 হাতে 4, 5 12 60 আর 4 64, তার মানে 1 2 3 4 মাইনাস 6 4 1 2 3 ইকুয়াল টু এক্স। তাহলে এটা বাদ গেলে কত হয়, 0 0 0 6000, তাহলে কত হয় এক্স ইকুয়াল টু এত টাকা। তার মানে প্রথম ব্যাংকে সে কত রেখেছিল, 10,000 টাকার মধ্যে 6,000 টাকা। তাহলে অতএব প্রথম ব্যাংকে রাখেন 6,000 টাকা আর দ্বিতীয় ব্যাংকে রাখেন কত, 4,000 টাকা। ওকে, প্রথম ব্যাংকে রাখেন কত, 6,000 টাকা আর দ্বিতীয় ব্যাংকে রাখেন কত, 4,000 টাকা। তাহলে পারা যাবে। একই প্যাটার্নের অঙ্ক, একই টাইপের অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো, পারবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 16 এবং 17 একই প্যাটার্নের অঙ্ক, আশা করি করতে পারবে। আসো এবার আমরা করব 18 নম্বর অঙ্কটা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক 18 নম্বর অঙ্কটা তুলে নাও তোমরা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 18 নম্বর অঙ্কটা, খুব আসে আমাদের, হ্যাঁ প্রচন্ড আসে। আমরা 18 নম্বর অঙ্কটা খুব ভালোভাবে করব, ভালোভাবে বুঝবো এবং ভালোভাবে করব। চেষ্টা করবে ভালোভাবে বোঝার। যেখানে অসুবিধা হবে 18 নম্বর অঙ্কটা আমাকে বলবে, আমি কমেন্টস বক্সে জানাবে অবশ্যই। আমি 18 নম্বর অঙ্কটাকে তোমাদের আরো ভালোভাবে করিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো কিভাবে করাই। বলছে কোনো ব্যাংকে বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ভালো কথা, কোনো ব্যাংক 5% সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়া 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন। ভালো কথা। এবং টাকা তুলে নেওয়া 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো আমি একটু লিখে নিই। ঠিক আছে, ধরো জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল, মে, শর্টে লিখছি, হ্যাঁ, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, শর্টে লিখলাম। তাহলে আমাকে কি বলেছে, আমাকে বলেছে যে বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়া 3 মাস পরে, 3 মাস পরে। তাহলে
জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 15,000 তাহলে বছরের প্রথমে এই টাকাটা সে দিয়েছে। 3 মাস বাদে যেহেতু বলেছে, তাহলে 3 মাস বাদে মানে 3 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস অবধি তার কাছে 15,000 টাকা ছিল। ভালো কথা। 3 মাস পরে সে 3,000 টাকা তুলে নিয়েছে, তাহলে 3 মাস বাদে মানে মার্চ মাস অবধি তার 15,000 টাকাটা ব্যাংকে ছিল। সে ব্যাংক থেকে কি করেছে, 15,000 থেকে 3,000 টাকা তুলে নিয়েছে। তাহলে 15,000 থেকে যদি 3,000 টাকা তুলে নেয়, তাহলে তার হাতে এখন আছে কত ক্যাশ ইন হ্যান্ড? 12,000 টাকা। এবার বলেছে তুলে নেওয়ার 3 মাস পরে, তাহলে তুলে নেওয়ার 3 মাস পরে, তার মানে এপ্রিল মে জুন এই মাসটা 15,000 ছিল, সেখান থেকে 3,000 সে তুলে নিয়েছে। তার মানে কত আছে তার কাছে ক্যাশ ইন হ্যান্ড এখন? 12,000 টাকা। ঠিক আছে, তুলে নেওয়ার 3 মাস পরে আবার 3 মাস পরে কি করেছে, সে আরো 8,000 টাকা জমা দিয়েছে। তাহলে 3 মাস পরে 8,000 টাকা জমা দিয়েছে, মানে প্রথমে তার 15,000 টাকা ছিল, ব্যাংকে দিয়েছে, দেওয়ার 3 মাস পরে কি করেছে, 3,000 টাকা তুলে নিয়েছে। তাহলে 15,000 থেকে 3,000 টাকা তুলে নিয়ে 12,000 টাকা থাকে। সেই 12,000 টাকাটা পরবর্তী 3 মাস ব্যাংকে ছিল, থাকার পর আবার সে কি করেছে, বাদ বাকি মাস যে কমাস পড়ে রয়েছে 3 3 6 মাস, এই 6 মাস সে কি করেছে, এই 12,000 টাকা যে ছিল তার কাছে, তার সঙ্গে আরো 8,000 টাকা সে অ্যাড করেছে। 8,000 টাকা অ্যাড করেছে, তার মানে বাদ বাকি 6 মাস তার কাছে ব্যাংকে কত ছিল, 20,000 টাকা। খুব ভালো করে এই স্টেপটা বুঝবে, এটা ফার্স্ট স্টেপ, এটা সেকেন্ড স্টেপ, এটা থার্ড স্টেপ। তাহলে ফার্স্ট স্টেজে আমার 15,000 ছিল, তার 3 মাস বাদে 3,000 টাকা তুলে নিয়েছে, তাহলে তার কাছে এখন 12,000 আছে। সেই 12,000 টাকাটা 3 মাস খাটার পর আবার সে কি করে, 3 মাস বাদে কি করেছে, আবার 8,000 টাকা দিয়েছে, মানে বাদ বাকি 6 মাস তার কাছে কত আছে, 20,000 টাকা। তাহলে আমাকে বলেছে যে ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবে। তাহলে সুদে আসলে কত টাকা পাবে, মানে সুদ আসল বের করতে বলেছে। তাহলে প্রথম ক্ষেত্রে বা প্রথম 3 মাসের ক্ষেত্রে বা প্রথম ক্ষেত্রে লেখো, ওই 3 মাস তো বোঝাই যাচ্ছে, প্রথম ক্ষেত্রে লেখো। প্রথম ক্ষেত্রে আমার আসল কত, আচ্ছা 15,000, সরি, আচ্ছা সুদের হার বলেছে বার্ষিক 5%, তাহলে সুদের হার 5%, সময়টা কত বলেছে, 3 মাস। তাহলে 3 মাসকে আমি বলেছি মাস দিন এরকম থাকলে সেগুলোকে বছরে কনভার্ট করতে, তার মানে মাস থেকে বছর। হলো, এটা একটা পার্ট। দ্বিতীয় ক্ষেত্রে, মানে দ্বিতীয় ক্ষেত্রে মিন্স হচ্ছে পরের 3 মাসের ক্ষেত্রে আসলটা আমার কত, এই 15,000 মাইনাস 3,000, তাহলে কত থাকছে, 12,000, এইটা আসল। সুদের হার একই থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না, 5%। সময় কত, সেই 3 মাস, 3 মাসের জন্য সে তুলে নিয়েছিল, তার মানে কত, 3/12, তার মানে 1/4, এত বছর। তৃতীয় ক্ষেত্রে, থার্ড ক্ষেত্রে কি হচ্ছে, সে আবার 12,000-এর সঙ্গে 8,000 টাকা দিয়েছে, তার মানে তৃতীয় ক্ষেত্রে কি হচ্ছে, তৃতীয় ক্ষেত্রে আসল 12,000 ছিল, তার সঙ্গে 8,000 টাকা অ্যাড করেছে, হলো। আচ্ছা সময়, আচ্ছা সুদের হার কত, 5%, সময় 6 মাস। কেন স্যার 6 মাস, এই যে বাদ বাকি 6 মাস পড়েছে, 1 2 3 4 5 6, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তার মানে কত, 6/12, হাফ বছর। তাহলে 3টে ফেজ আমি তুলে নিলাম। তাহলে এই প্রথম ফেজে এই 15,000 টাকাটা 5% হারে
1/4 বছরের জন্য কত তার সুদ হয়, এটার সুদ হয় কত, এটার সুদ হয়, তিনটের সুদ আমরা ফার্স্ট বের করি। তাহলে সুদ মানে ফর্মুলা আমরা জানি সুদ ইকুয়ালস টু কি, PRT/100, মানে সুদ মিন্স আই। তাহলে পি মানে কত আমার 15,000, আর কত 5, টি হচ্ছে 1/4/100 হলো। তাহলে 750/4 এই টাকাটা প্রথম ক্ষেত্রে সুদ। দ্বিতীয় ক্ষেত্রে সুদ কত, PRT/100, পি কত 12,000, আর কত 5%, টি হচ্ছে কত 1/4/100 হলো, 3 4 12, 30, 150 টাকা। এই ক্ষেত্রে সুদ কত, PRT/100, ঠিক আছে, পি মানে কত 20,000, আর কত 5, এটা কত 1/2, নিচে কত 100, হাফ বছর, আর নিচে 100 মানে পার্সেন্টেজ, তাহলে কত 500 টাকা বেরিয়ে গেল আমার 500 টাকা। তাহলে তিনটের আলাদা আলাদা করে সুদ বেরোলো, এইটা 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 হলো। তাহলে মোট সুদ কত আমার, আশা করি অঙ্কটা তুলে নিতে পেরেছো, অঙ্কটা তুলে নাও, ঠিক আছে, আমি ওয়েট করছি, অঙ্কটা তুলে নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে মোট সুদ আমার কত হচ্ছে, মোট সুদ তাহলে মোট সুদ হচ্ছে তিনটে, 750/4, 750/4 প্লাস 150 প্লাস 500, তাহলে লসাগু করলে কত হয় 4, 750, 4 15 60, 4 5 20, তাহলে কত হচ্ছে 2,600 আর 750 যোগ করলে কত হচ্ছে, আমরা এখানটা যোগ করে দিই, 2,600 আর 750, 3350, 3350 টাকা। ওকে, তাহলে আমরা এইখানটা একটু মুছি, এই পার্টটা 3350/4, ওকে, 3350/4, এটা হচ্ছে আমার মোট সুদ। তাহলে মোট সুদ যেহেতু বেরিয়েছে, আমাকে সুদে আসলে কত বলেছে, তাহলে সুদ আসল কত হবে, সুদ হচ্ছে আমার 3350/4 প্লাস আসল আমার কোনটা হবে, লাস্ট আমার ব্যাংকে যে টাকাটা পড়ে রয়েছে, যে টাকাটা লাস্ট আমি ব্যাংকে রেখেছি সেই টাকাটা হচ্ছে আমার আসল, তার মানে কত 20,000 হলো, 43350 প্লাস 80,000, ঠিক আছে। তাহলে 3350 মানে 83350/4। এবার আমরা এটাকে ভাগ করি, ভাগ করে নিই আমরা, তাহলে সুদ আসলটা পেয়ে যাব। তাহলে 83350, 4 দুগুণে 8, 3, 4 দিয়ে যাচ্ছে না, আর একটা 3 নামলে 0, 4 8 32, 1 5, 3 4 12, 3 0, 4 7 28, 2 পয়েন্টের জন্য 0, 4 5 20, তাহলে 20837.50 টাকার ক্ষেত্রে 0 চলে আসে। তাহলে অতএব সুদ আসল 20837.50 এত টাকা। ওকে, তাহলে আমাকে বলেছে কি
তাহলে বলেছে কোন ব্যাংকে কত টাকা, না সরি, দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন। তাহলে দীপুবাবু সুদে আসলে 20,837.50 টাকা পাবেন। ওকে, পারা যাবে, আশা করি অঙ্কটা পারবে। ঠিক আছে, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্টস করো এবং শেয়ার করে দিও। এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাদের আমার উদ্দেশ্যে বলা যে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আরও বেশি বেশি ভিডিও পেতে, আরও বেশি বেশি অঙ্ক সম্বন্ধে জানতে।